হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের জন্য ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, অর্থাৎ সাম্রাজ্য সমূহ বা এম্পায়ার্স, সেই সাম্রাজ্য সমূহ থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50টি ওয়ান লাইনার পাঁচ নিয়ে, যেগুলো তোমাদের প্রথম সেমিস্টারের এক্সামে ভীষণভাবে কাজে লাগবে। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে আজকে আমাদের এই যে সাম্রাজ্য সমূহ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের উপর ক্লাস 2 অর্থাৎ পর্ব 2 এর ক্লাস, তো আমরা এর আগেও কিন্তু একটি ক্লাস এই অধ্যায়ের উপর তোমাদেরকে প্রোভাইড করেছি। তো তোমরা যারা এখনও সেই ক্লাসটা দেখোনি, অবশ্যই সেই ক্লাসটা তোমরা দেখে নাও আমাদের প্লে লিস্টে গিয়ে। সেই সঙ্গে তোমাদের উদ্দেশ্যে বলা, তোমাদের লক্ষ্য যদি হয়ে থাকে যে প্রথম সেমিস্টারের এক্সামে 40-এর 40 পাবে, তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করতে থাকো এবং শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো, কারণ আমরা তোমাদের সামনে তুলে ধরি একেবারে চ্যাপ্টার ওয়াইজ পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো। এবং সেই সঙ্গে অবশ্যই তোমাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই ক্লাসগুলো দেখার পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটি অর্থাৎ টেক্সট বইটি খুঁটিয়ে পড়ো, কারণ টেক্সট বই খুঁটিয়ে পড়ার বিকল্প কিন্তু কোনো কিছুই হতে পারে না। টেক্সট বই খুঁটিয়ে পড়ার সাথে সাথে আমাদের এই যে অনলাইনার পাঞ্চের যে সিরিজ, এই ক্লাসগুলো দেখতে থাকো, তাহলে তোমার প্রশ্ন উত্তরগুলো কিন্তু যত চর্চা হবে তোমার মনের মধ্যে কিন্তু গেঁথে যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই যদি তোমার লক্ষ্য হয় 40-এর 40 এবং সেটা যদি তুমি অর্জন করতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো। শুরু করছি আজকের আলোচনা সাম্রাজ্যবাদ এমসিকিউ সিরিজ বা অনলাইনার পাঞ্চ সিরিজ। তো আজকে আমাদের পর্ব নাম্বার 2, প্রথম প্রশ্ন অন স্ক্রিনে অবশ্যই যাব। তার পূর্বে আমরা ভিডিওটা অফ করে দেব, কারণ আমাদের মনোযোগ থাকবে টোটালি আজকের এই যে আলোচনা, সেই আলোচনাতে। তো দেখো, প্রথম যে পাঁচটা রয়েছে, মানব সভ্যতার বিকাশের প্রথম পর্যায়ে প্রথম 2000 বছর যে যুগের মধ্যে পড়ে, উত্তর হবে তাম্রপ্রস্তর ও ব্রোঞ্জ যুগের মধ্যে পড়ে। তাহলে মানব সভ্যতার বিকাশের প্রথম পর্যায়ে প্রথম 2000 বছর যে যুগের মধ্যে পড়ে, উত্তরে যাবে তাম্রপ্রস্তর ও ব্রোঞ্জ যুগের মধ্যে পড়ে। ওকে, চলে যাচ্ছি। তো পরীক্ষায় প্রশ্ন কিভাবে পড়বে যে মানব সভ্যতার বিকাশের প্রথম পর্যায়ের প্রথম 2000 বছর যে যুগের মধ্যে পড়ে দিয়ে 4টে অপশন দিয়ে দিবে। অপশানের মধ্যে একটা অপশানে কি থাকবে? তাম্রপ্রস্তর ও ব্রোঞ্জ যুগ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি। জার্মান, পার্সিক, ল্যাটিন, গ্রিক, সংস্কৃত ইত্যাদি ভাষায় যারা কথা বলতেন তারা যে ভাষাগোষ্ঠীর অন্তর্গত? উত্তর হবে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। এই যে জার্মান, পার্সিক, ল্যাটিন, গ্রিক, সংস্কৃত এই সমস্ত ভাষায় যারা কথা বলতেন তারা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। তারপরে কি বলা হয়েছে দেখো, অ্যাসিরীয়, হিট্টাইট ও মিটান্নি সাম্রাজ্যের সূচনা হয়েছিল কোথায়? উত্তর হবে এশিয়াতে। অ্যাসিরীয়, হিট্টাইট এবং মিটান্নি সাম্রাজ্যের সূচনা হয়েছিল। 3 মহাদেশব্যাপী এক বিশাল সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল রোমান সাম্রাজ্য। 3 মহাদেশব্যাপী এক বিশাল সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল কোন সাম্রাজ্য? রোমান সাম্রাজ্য। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটির দোয়াব অঞ্চলের দেশ হলো মেসোপটেমিয়া। তাহলে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর দুটির, এই যে নদী দুটির দোয়াব অঞ্চলের যে দেশ, সেটার নাম হচ্ছে মেসোপটেমিয়া। ওকে, যার নেতৃত্বে ব্যাবিলন অতি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে? উত্তর হবে হামুরাবির নেতৃত্বে ব্যাবিলন অতি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ওকে, চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নটি। নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তাহলে নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় আশুর-নাসির-পাল। তাহলে নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দ্বিতীয় আশুর-নাসির-পাল ছিলেন নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা একাদশ শ্রেণীর তোমাদের যে সমস্ত কলা বিভাগের সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোর ওপর একেবারে চ্যাপ্টার ওয়াইজ পুঙ্খানুপুঙ্খ ভিডিও তোমাদের সামনে সবার আগে কিন্তু আমরা নিয়ে আসছি ইউটিউবে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলো না। সেই সঙ্গে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। শুরু করছি পরবর্তী যে প্রশ্ন, সেখানে মুভ করা যাক।
তো বলা হচ্ছে দেখো প্রাচীনকালের পারস্য দেশ বর্তমানে যে নামে পরিচিত, উত্তর হবে প্রাচীনকালের পারস্য দেশ বর্তমানে ইরান নামে পরিচিত। তারপরে কি বলা হয়েছে দেখো, একামিনিট বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? একামিনিট বংশের প্রতিষ্ঠাতা হলেন সাইরাস দ্য গ্রেট, তিনি হচ্ছেন একামিনিট বংশের প্রতিষ্ঠাতা। প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য কোনটি? উত্তর হবে ম্যাসিডোনিয়া সাম্রাজ্য প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য। যে সময়কাল গ্রিসের ইতিহাসে অন্ধকারময় যুগ নামে পরিচিত ছিল, উত্তর হবে খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 অব্দ। এই যে সময়কাল, এই সময়কালটা গ্রিসের ইতিহাসে অন্ধকারময় যুগ নামে পরিচিত ছিল, খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 অব্দ। যে ম্যাসিডোনীয় সম্রাট একের পর এক দুর্বল গ্রিক নগর রাষ্ট্রগুলিকে বশীভূত করেন, তিনি হচ্ছেন দ্বিতীয় ফিলিপ। যে ম্যাসিডোনীয় সম্রাট একের পর এক দুর্বল গ্রিক নগর রাষ্ট্রগুলিকে বশীভূত করেছিলেন বা করেন, তিনি হচ্ছেন দ্বিতীয় ফিলিপ। তারপরে বলা হয়েছে চেরোনিয়ার যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে 338 খ্রিস্টপূর্বাব্দে চেরোনিয়ার যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় ফিলিপের পুত্র কে ছিলেন? উত্তর হবে তৃতীয় আলেকজান্ডার ছিলেন দ্বিতীয় ফিলিপের পুত্র। ওকে, আলেকজান্ডার দ্য গ্রেট বলে পরিচিত কে ছিলেন? উত্তর হবে তৃতীয় আলেকজান্ডার, আলেকজান্ডার দ্য গ্রেট নামে পরিচিত। যার নেতৃত্বে ম্যাসিডোনীয় বাহিনী বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল, তিনি হচ্ছেন আলেকজান্ডার দ্য গ্রেটের নেতৃত্বে ম্যাসিডোনীয় বাহিনী বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল। পৌরব রাজ্যের রাজা ছিলেন কে? উত্তর হবে পুরু। হিদাসপিসের যুদ্ধ হয়েছিল কবে? 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। হিদাসপিসের যুদ্ধ হয়েছিল পুরু এবং তৃতীয় আলেকজান্ডারের মধ্যে। আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল কবে? উত্তর হবে 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল। ওকে, এখানে যেই প্রশ্নগুলো কয়েকটা বললাম, যে পৌরব রাজ্যের রাজা কে ছিলেন? পুরু, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে, এটাও ইম্পর্টেন্ট। হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটাও ইম্পর্টেন্ট। আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল 323 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় আলেকজান্ডার দেহত্যাগ করেন কোথায়? উত্তর হবে ব্যাবিলনে দেহত্যাগ করেছিলেন। গ্রিকদের যে অভিজ্ঞতা প্রাচ্যের দেশগুলিকে সমৃদ্ধ করেছিল, উত্তর হবে জাহাজ নির্মাণের অভিজ্ঞতা প্রাচ্যের দেশগুলিকে সমৃদ্ধ করেছিল। আলেকজান্দ্রিয়া শহর ছিল নীল নদের অববাহিকায়। তাহলে আলেকজান্দ্রিয়া শহরটা কোন অববাহিকায় অবস্থান করছিল? আমাদের যে নীলনদ অববাহিকা ছিল, প্রাচীন মিশরে, অ্যানসিয়েন্ট ইজিপ্টে যে নীলনদ অববাহিকা ছিল, সেখানে আলেকজান্দ্রিয়া শহরটা ছিল। ওকে, আলেকজান্দ্রিয়া শহর নির্মাণ করেন কে? আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্দ্রিয়া শহরটি নির্মাণ করেছিলেন। মিশরে নলখাগড়ার অনুরূপ গাছের নাম কি ছিল? তাহলে মিশরে নলখাগড়ার অনুরূপ একটা গাছ ছিল যেটার নাম ছিল প্যাপিরাস। এই প্যাপিরাসের থেকেই কিন্তু পেপার বানানো হতো, ঠিক আছে, বা পেপার শব্দটা এসেছে। তাহলে মিশরে নলখাগড়ার অনুরূপ গাছের নাম ছিল প্যাপিরাস, ঠিক আছে, যেটা দিয়ে পেপার বানানো হতো। ওকে, গরু এবং ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদান কোনটি? উত্তর হবে গরু এবং ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদান হচ্ছে পেরগামিনস। আচ্ছা, স্পেলিংটা এরকম হবে, পয়েকার গয়রেপ আকার, পয়েকার গয়রেপ আকার, পেরগা, তারপর মেনস, ময়কার দন্তে নকার দন্তেস্ব। ওকে, এরকম স্পেলিংটা তোমরা এখানে একটু কারেকশন করে নেবে, ঠিক আছে। এই বানানটাও বিভিন্ন বইয়ে লেখা আছে, তবে তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট বানানটা চাও তাহলে পয়েকার গয়রেপ আকার, পেরগা, মেনস। ওকে, পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ এবং দীর্ঘকালীন সাম্রাজ্য কোনটি? উত্তর হবে রোমান সাম্রাজ্য। আদি রোমানদের বাসস্থান ছিল কোনটা? উত্তর হবে রোম। রোম ছিল আদি রোমানদের বাসস্থান। রোম নগরীকে যে ধরনের নগরী বলে রোমানরা বিশ্বাস করত? উত্তর হবে শাশ্বত নগরী হিসেবে বিশ্বাস করত। তাহলে রোম নগরীকে শাশ্বত নগরী বলে রোমানরা বিশ্বাস করত। যাকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হন? উত্তর হবে রেমাসকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হন। কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে যতজন রাজা রাজত্ব করতেন? উত্তর হবে 7 জন রাজা রাজত্ব করতেন। ওকে, প্রাচীন রোমের যে রাজা প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান তার নাম কি? তার নাম হবে সার্ভিয়াস টিউলিয়াস। সার্ভিয়াস টিউলিয়াস তিনি কি করেছিলেন? প্রাচীন রোমে প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান। সিনেটের সদস্যপদের সময়কাল ছিল আজীবন। সিনেটের সদস্যপদের সময়কালের নির্দিষ্ট কোনো টাইম পিরিয়ড ছিল না, সেটা আজীবন ছিল। রোমান অর্থনীতি বহুলাংশে ছিল দাস শ্রম নির্ভর।
তাহলে রোমান অর্থনীতিটা বহুলাংশে কি ছিল? দাস শ্রম নির্ভর ছিল। ঠিক আছে, যে রোমান সম্রাট সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রোমান সম্রাট সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার কি করেছিলেন? সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, আদি রোমান সাম্রাজ্য তথা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল কত সালে? উত্তর হবে 476 খ্রিস্টাব্দে আদি রোমান সাম্রাজ্য তথা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি বলে পরিচিত ছিল কোন সভ্যতা? উত্তর হবে গ্রিক সভ্যতা পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি বলে পরিচিত ছিল। সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল কোনটি? উত্তর হবে রোম ছিল সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। ওকে, প্রাচীন রোম রাজতন্ত্রের যুগ টিকে ছিল আনুমানিক কত বছর? প্রাচীন রোমে রাজতন্ত্রের যে যুগটা, ঠিক আছে, তাহলে প্রাচীন রোমে রাজতন্ত্রের যুগ টিকে ছিল আনুমানিক 244 বছর। আর প্রাচীন রোমে প্রজাতন্ত্রের যুগ টিকে ছিল আনুমানিক 482 বছর। দুটো প্রশ্ন কাছাকাছি রাখা হলো, দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। প্রাচীন রোমে রাজতন্ত্রের যুগ টিকে ছিল আনুমানিক 244 বছর, আর প্রাচীন রোমে প্রজাতন্ত্রের যুগ টিকে ছিল আনুমানিক 482 বছর। প্রাচীন রোমান ইতিহাস জানার মূল উপাদান কি? প্রাচীন রোমান ইতিহাস জানার মূল উপাদান হচ্ছে কিংবদন্তি ও উপকথা। কিংবদন্তি ও উপকথা। রোমে খ্রিস্টপূর্ব 3য় শতকের শেষ দিকে যে সাহিত্যের আবির্ভাব ঘটে সেটা হচ্ছে ল্যাটিন সাহিত্য। রোমে খ্রিস্টপূর্ব 3য় শতকের শেষ দিকে যে সাহিত্যের আবির্ভাব ঘটে সেটা হচ্ছে ল্যাটিন সাহিত্য। ওকে, ক্যাটো দ্য এল্ডারের লেখা গ্রন্থের নাম কি? উত্তর হবে অরিজিনস। অরিজিনস হচ্ছে ক্যাটো দ্য এল্ডারের লেখা গ্রন্থের নাম, যার লেখা থেকে রোমে রাজতন্ত্র ও পরবর্তীকালের ইতিহাস জানা যায় সেটা হচ্ছে সিসেরো। সিসেরোর লেখা থেকে রোমে রাজতন্ত্র ও পরবর্তীকালের ইতিহাস জানা যায়। ওকে, ডি রিপাবলিকা গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে সিসেরো ডি রিপাবলিকা গ্রন্থের রচয়িতা। ওকে, রোমান অর্থনীতির বিকাশ ও উত্থান পতনের পরিচয়বাহী ছিল মুদ্রা। রোমান অর্থনীতির বিকাশ ও উত্থান পতনের পরিচয়বাহী ছিল মুদ্রা। ওকে, প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত সিনেট। তাহলে প্রাচীন যে প্রজাতান্ত্রিক রোম ছিল সেখানে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন কারা? সিনেটরা শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন। রোমান প্রজাতন্ত্রের পতনের জন্য বিশেষভাবে দায়ী ছিল সামাজিক যুদ্ধ। তাহলে রোমান প্রজাতন্ত্রের পতনের জন্য কোন জিনিসটা বিশেষভাবে দায়ী ছিল? সেটা হচ্ছে সামাজিক যে যুদ্ধ, সেটা বিশেষভাবে দায়ী ছিল। ইতালীয় সংঘ গঠিত হয়েছিল 90 খ্রিস্টপূর্বাব্দে। ইতালীয় সংঘ গঠিত হয়েছিল। ইতালীয় সংঘের রাজধানী হলো করফিনিয়াম। করফিনিয়াম হচ্ছে ইতালীয় সংঘের রাজধানী। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর যে নিউ সিলেবাস, সেই নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর জন্য তোমাদের ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ, সেই সাম্রাজ্য সমূহর উপর আজকে আমাদের পর্ব 2 অর্থাৎ ক্লাস নাম্বার 2। এই ক্লাস নাম্বার 2তেও তোমাদের সঙ্গে আলোচনা করলাম 50টি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান-লাইনার পাঁচ নিয়ে। যে পাঁচগুলো অবশ্যই তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম, সেই এক্সামে যে ধরনের প্রশ্নগুলো আসবে সেই ধরনের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। সেই সঙ্গে তোমাদের প্রত্যেককে বলা যে এই চ্যাপ্টারটা আমরা বেশ কয়েকটা পর্বের মধ্য দিয়ে পুরো চ্যাপ্টারটা কভার করব। অবশ্যই প্রত্যেকে স্টে টিউন ফর পার্ট 3। পার্ট 3-র জন্য সবাই অবশ্যই রেডি থাকবে, সবাই প্রস্তুত থাকবে। তো আজকে এই পর্যন্তই। তো অবশ্যই ভিডিওর শেষে আরও একবার বলবো, তোমরা যারা একবারই শেষ পর্যন্ত যুক্ত থাকলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ আমরা এই ধরনের ভিডিওগুলো কিন্তু সবার আগে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি। তো সুপ্রিয় বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।